नमस्कार আমি অরবিন্দ কুমার দাস আজকে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা গুরুত্বপূর্ণ টপিক করাচ্ছি। বুঝতে পারছো সামনে পরীক্ষা আর এক্সাম মানে হচ্ছে হেডেক, আর যখনই লাগে হেডেক তখনই আমাদের টার্গেট হচ্ছে কি আগে রোড ম্যাপ সিলেকশন করে এমন টপিকগুলোকে আগে করে নেওয়া যেগুলো সহজ এবং পরীক্ষায় করে আসতে পারবো। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কি ডি অপারেটর মেথড। এখান থেকে প্রশ্ন আসবে, বলবো না আসবে, তাহলে কি বলবো আসবেই। ক্লিয়ার, হস্যইকার। ফলে এখান থেকে আজকে আমরা মানে একটাই ক্লাসের মাধ্যমে পুরো কনসেপ্টটাকে শেষ করব। তো প্রথমে আগে দেখে নেওয়া যাক যে ডি অপারেটর মেথড এর আরেকটা কোনো নাম আছে কি না। তো দেখবে বিভিন্ন বইয়ে এই চ্যাপ্টারটার নাম বিভিন্নভাবে দেয়। ক্লিয়ার, কীরকম দেখবে অন্যান্য বইয়ের নাম থাকতে পারে হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। ঠিক আছে, এই হচ্ছে কি বলতো চ্যাপ্টারটার ফুল নেম। এবার এই চ্যাপ্টারটার মূল রহস্যটা কি? মূল রহস্য এটাই যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করা। ঠিক আছে, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা। এবার একটা বিষয় আছে যে স্যার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানেটা কি? তো দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে যে ইকুয়েশনের ডেরিভেটিভ দেখতে পাবে, যেমন এ ইন্টু ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু ডি ওয়াই ডি এক্স প্লাস সি ওয়াই, এটা ইকুয়াল টু ফাংশন অফ এক্স। কেমন? ফাংশন অফ এক্স। এখানে এই ফাংশনটা হতে পারে ত্রিকোণমিতি বা অ্যালজেব্রা, ক্লিয়ার, কিংবা হতে পারে লগারিদম, বিভিন্ন ফাংশন হতে পারে এটা। তো দেখো যে ইকুয়েশনটার মধ্যে ডেরিভেটিভ এন্টার হয়ে আছে ডিওয়াই ডিএক্স ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার এন্টার হয়ে আছে, আমরা এই ইকুয়েশনটাকে বলি কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার, বুঝতে পারলে বিষয়টা কি বললাম? যে ইকুয়েশনটার মধ্যে ডেরিভেটিভ এন্টার হয়ে থাকবে তাকে বলছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার দেখো হায়ার অর্ডার কেন নাম দিয়েছি? কারণ দেখো অর্ডারটা আস্তে আস্তে বাড়ছে। ওটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার থাকতে পারে, ফোর্থ অর্ডার থাকতে পারে, অর্ডারটা বাড়ছে, তাই হায়ার অর্ডার। ফলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হায়ার অর্ডার হলো। নেক্সট কি কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। এটা কেন বললাম? কারণ দেখো ওদের যে কোফিসিয়েন্ট মানে সহগ কোফিসিয়েন্ট, ওই কোফিসিয়েন্টগুলো কি থাকবে? কনস্ট্যান্ট, মানে 5, 7, 9, ক্লিয়ার, এরকম টাইপের, মানে জাস্ট ডিজিট থাকবে। তো ওই কারণে আমরা এটাকে বলছি কি হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। এবার এরকম টাইপের প্রবলেম থাকলে গেলে তার সলভ কীভাবে করব, ওটাই হচ্ছে আজকের শিক্ষণীয় বিষয়। তো এটার জন্য তোমাকে আগে ট্রেনিং নিতে হবে। কিসের? দুটো জিনিসের। একটা হচ্ছে কেমন করে আমরা সিএফ বের করব, আর কেমন করে আমরা পিআই বের করব। ক্লিয়ার? কেমন করে আমরা সিএফ বের করব আর কেমন করে আমরা পিআই বের করব। কেন জানো? তুমি যদি এই প্রবলেম থেকে সিএফ বের করা শিখে যাও, এই প্রবলেম থেকে পিআই বের করা শিখে যাও, দুটোকে অ্যাড করলেই অ্যান্সার। ক্লিয়ার? অনেক সময় দেখবে তোমাকে এই প্রবলেম থেকে অনলি সিএফ বের করতে বলবে, কিংবা এই প্রবলেম থেকে অনলি পিআই বের করতে বলবে। হয়তো সেখানে মার্কস থাকবে 2 মার্কস বা 3 মার্কস থাকবে, বড় অঙ্ক দেবে না, হয় 2 মার্কস বা 3 মার্কস থাকবে। কিন্তু যদি বড় অঙ্ক দেয় তাহলে তোমাকে বলবে এইটাকে পুরোটাকে সলভ করো মানে কি? সলভ করো মানে তখন উত্তর হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে কি ওয়াই ইকুয়াল টু সিএফ প্লাস পিআই। তো তুমি তো সিএফটা বের করা শিখে যাবে, এখন শিখিয়ে দিচ্ছি, পিআইটা বের করাও শিখে যাবে। খালি মানটা পুট করবে, তাহলে ওয়াই সমান যে মানটা পুট করে পেলে ওটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তার মানে আমরা একটা রোড ম্যাপ বুঝতে পারলাম যে এগুলো অঙ্কের একটাই ধান্দা
যে কেমন করে আমি সিএফ আর পিআইটা বের করব। তো প্রথমে তোমাদের আমি শেখাবো কেমন করে আমরা সিএফটাকে বের করব। সিএফ বের করার কৌশলটা কি দেখো, আগে আমরা এর কৌশলটা শেখাচ্ছি। এর মাত্র 3টা স্টেপ। কটা স্টেপ বললাম? মাত্র 3টা স্টেপ। ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ, আগে তোমরা অক্সিলারি ইকুয়েশন এই ক্লিয়ার, অক্সিলারি ইকুয়েশন আগে বের করবে। কেমন অক্সিলারি ইকুয়েশনটা বের করবে, কেমন করে বের করবে? এর কৌশল কি? খুবই সহজ। তোমরা জাস্ট এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দিকে তাকাবে, তাকিয়ে তাকিয়ে যেখানে তোমরা d2y dx স্কোয়ার দেখতে পাবে তো ওখানে লিখবে m স্কোয়ার, কারণ ডি এর মাথায় 2 আছে না, টার্গেট নেবে যেখানে ডি দেখতে পাবে ওখানে খালি m বসাবে। তাহলে ডি স্কোয়ার আছে না, মানে কি এ এম স্কোয়ার প্লাস দেখো বি ইন্টু কত আছে, ডি আছে না এখানে, তাহলে এম প্লাস সি ইকুয়াল টু 0। কেমন? প্লাস এটাই জাস্ট, আর কিচ্ছু না। মানে আমরা কি রিপ্লেস করছি? সেকেন্ড অর্ডারের জায়গায় এম স্কোয়ার লিখব, ফার্স্ট অর্ডারের জায়গায় এম লিখব। এখানে কোনো অর্ডার নাই তাই কিছু লিখব না। ক্লিয়ার? তো আমরা দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের জায়গাতে এম লিখলাম, সেকেন্ড অর্ডারের জায়গাতে এম স্কোয়ার লিখলাম, জাস্ট এটাই। এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। তাহলে অক্সিলারি ইকুয়েশন খুবই সহজ, কিছু না, আমরা খালি রিপ্লেস করব এম কার জায়গায়? ডেরিভেটিভের জায়গায়, ব্যাস। তো যেটা পেলাম এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। ক্লিয়ার? আবার বলছি খুবই সহজ অক্সিলারি ইকুয়েশন। তোমরা করবে কি, জাস্ট এই পোর্শনটার দিকে তাকাবে, এর দিকে তাকিয়ে যেখানে d2y dx স্কোয়ার দেখতে পাবে তার জায়গাতে লিখবে m স্কোয়ার, কারণ সেকেন্ড অর্ডার তাই m স্কোয়ার, ফার্স্ট অর্ডার তাই m, কোনো অর্ডার নাই তাই কিচ্ছু না, c থাকবে পরে, ওটা ইকুয়াল টু 0। ক্লিয়ার? ব্যাস, এটা গেল প্রথম স্টেপ, স্টেপ 1। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে সলভ। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু একটা মানে কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই না? যাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। এটাকে হোক ফ্যাক্টর করে কিংবা মিডল টার্ম ফ্যাক্টর করে, যেভাবে করো না কেন, বা শ্রীধর আচার্য যে কোনো টেকনিকেই হোক না কেন, তোমরা এখান থেকে এম এর ভ্যালু বের করবে। এম, ক্লিয়ার? এম এর ভ্যালু বের করবে, ঠিক আছে? এম এর ভ্যালু তোমরা বের করবে। এই এম এর ভ্যালু অবশ্য দুটো পাবে, কেন বলো তো? কারণ কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তো, এম এর মাথায় 2 আছে তাই দুটো ভ্যালু পাবে। আর এই দুটো ভ্যালু 3 রকম পেতে পারো। কীরকম? একটা হচ্ছে রিয়াল বাট আনইকুয়াল, আনইকুয়াল বাট রিয়াল, মানে বাস্তব মান পাবে কিন্তু আনইকুয়াল, ইকুয়াল না। ধরো একটা 1 পেলে আর একটা -1 পেলে, 1ও রিয়াল নাম্বার, -1ও রিয়াল নাম্বার, কিন্তু আনইকুয়াল। একটা 5 পেলে তো একটা 10 পেলে, দুটো তো রিয়াল নাম্বার কিন্তু আনইকুয়াল, ঠিক আছে? ওই ভ্যালু দুটো ইকুয়াল ভ্যালু পেতে পারো, ইকুয়াল অ্যান্ড রিয়াল। এর মানে কি? এর মানে হচ্ছে ধরো 1 1 দুটো তো রিয়াল, তাই না? বা 5 5 দুটো তো রিয়াল বাট ইকুয়াল। 7 7 এম এর ভ্যালু 7,7 পেয়েছ, তো এরকম পেতে পারো। আরেকটা কি? আরেকটা এম এর ভ্যালু কমপ্লেক্স নাম্বার পেতে পারো। কমপ্লেক্স নাম্বার মানে কি? আলফা প্লাস হোক বা মাইনাস হোক আই ইন্টু বিটা। ক্লিয়ার? এরকম পেতে পারো, আলফা প্লাস মাইনাস আই বিটা বা এ প্লাস মাইনাস আই বি। তো দুটো কাজ কমপ্লিট। লাস্ট 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে ডিরেক্ট লিখবো আবার সিএফ সমান, সিএফ ইকুয়াল টু যদি বাই চান্স দেখো যে এম এর ভ্যালু আনইকুয়াল পেয়েছো, মানে ইকুয়াল না, দুটো ভ্যালু পেয়েছো, দুটো ভ্যালু আনইকুয়াল, ইকুয়াল নয়,
তখন তোমরা করবে কি C1 e টু দি পাওয়ার একটা ভ্যালু ইন্টু এক্স প্লাস C2 ইন্টু ই টু দি পাওয়ার আর একটা ভ্যালু এক্স। এই যে তুমি এখানে এক্স এর যে মানটা পাচ্ছ দুটো, এই মান এইখানে বসিয়ে দিবে, ব্যাস হয়ে গেল অ্যান্সার। ফলে কোনো হেডেক নাই। বুঝতে পারলে? ধরো তুমি পেয়েছো একটা ভ্যালু 1 একটা ভ্যালু 5, তাহলে এখানে 1 পুট করলে এখানে 5 পুট করলে ব্যাস প্রবলেম কমপ্লিট, কিচ্ছু পরিবর্তন হবে না ওগুলোর। যদি ইকুয়াল পাও তখন কি হবে? যদি ইকুয়াল পাও তাহলে সূত্র হচ্ছে, ফর্মুলা হচ্ছে C1 প্লাস C2x ই টু দি পাওয়ার বক্স এক্স। কারণ দেখো তুমি এখানে এক্স এম এর তো একই মান পেয়েছো, সেম মান পেয়েছো, ধরো 7 7, তাহলে তুমি এইখানে খালি 7টাকে পুট করে দেবে, অঙ্ক শেষ। যদি এম এর ভ্যালু পাও 5 5, তাহলে তুমি করবে কি পুরোটাকে টুকে বক্সের জায়গাতে খালি 5 লিখবে, কমপ্লিট। যদি এম এর ভ্যালু -1 পাও তাহলে কি করবে পুরোটাকে টুকবে, এই বক্সেতে -1 লিখে দেবে, কমপ্লিট। যদি বাই চান্স কমপ্লেক্স পাও তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে হবে ই টু দি পাওয়ার রিয়াল ইন্টু এক্স, ই টু দি পাওয়ার রিয়াল ইন্টু এক্স। এখানে রিয়াল কোনটা? আলফা। C1 cos বিটা এক্স মানে কমপ্লেক্স এক্স প্লাস C2 সাইন কমপ্লেক্স ইন্টু এক্স। কেমন? ব্যাস, মানে ই টু দি পাওয়ার আলফা এক্স, C1 cos বিটা এক্স প্লাস C2 সাইন বিটা এক্স। সাইন আর কসের যে কোণ, ওখানে এক্সের জায়গাতে কমপ্লেক্স মানে বিটাকে বসাবো, আর ই এর যে পাওয়ার ওখানে রিয়ালকে বসাবো। দেখো আমরা তো ই সবসময় রিয়ালকে ভালোবাসে, তাই ই রিয়াল মানটাকে নেবে আর কস সাইন কমপ্লেক্সের মানটাকে নেবে, ব্যাস। এই হচ্ছে মাত্র 3টা স্টেপ। এই 3টা স্টেপ জানলে তোমরা অনায়াসেই সিএফটা বের করতে পারবে। ক্লিয়ার? তো আগে আমি নিয়মগুলো আগে বলে দিই, তারপর লাস্টে অঙ্কের দিকে হাঁটবো। আগে লিখে নাও চটপট। বলো, এ অবধি কারো কোনো সমস্যা লাগলো কি? তাহলে কি বললাম? ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, 3টা মাত্র স্টেপ। অক্সিলারি ইকুয়েশন ই এ, অক্সিলারি ইকুয়েশন বের করার টেকনিকটা কি? খালি ওদের জায়গাতে এম লিখবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, যখন ইকুয়েশন পেয়ে গেলাম, ইকুয়েশন পেলে সলভ করতে পারবো। যদি ইকুয়েশনটা এম এর ইকুয়েশন, সলভ করে এম এর ভ্যালু পাবো। এম এর ভ্যালু 3 রকম পাবে। এবার যেমনই পাও না কেন, যদি সিএফ বের করতে যাও, আনইকুয়াল পেলে এইখানে পুট করবে, ইকুয়াল পেলে এখানে পুট করবে, কমপ্লেক্স পেলে এখানে পুট করবে। এবার তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে একটা, স্যার যদি এম এর ভ্যালু 3টে পাই তখন কি করব? হতে পারে কেন বলো আগে। তো এখানে বলে রাখি আমি তোমাদের, ধরো এম এর ভ্যালু তুমি 3টে পেয়েছো, এম এর ভ্যালু 3টে পেয়েছো। একটা পেলে ধরো 1, একটা 2, একটা 3। বলো তো এই 3টে ভ্যালু ইকুয়াল নাকি আনইকুয়াল? আনইকুয়াল। তখন কি লিখবে? তখন সিএফ ইকুয়াল টু C1 ই টু দি পাওয়ার 1x প্লাস C2 ই টু দি পাওয়ার 2x প্লাস C3 ই টু দি পাওয়ার 3x। খুবই কি টাফ? আগে বলো। যদি আনইকুয়াল হয়, 3টে হয়, দুটো থাকলে দুটোর ক্ষেত্রে করলাম, 3টে থাকলে 3টের ক্ষেত্রে করব। যদি এম এর ভ্যালু এরকম হয় 1,1,1, তখন কি লিখব? তখন সিএফ ইকুয়াল টু আমরা লিখব C1 প্লাস C2x প্লাস C3 x স্কোয়ার, একটা করে x বাড়ছে, ই টু দি পাওয়ার কি 1x। দেখো এখানে দুটো ছিল, তাই C1 প্লাস C2x, 3টে থাকলে কি C3x স্কোয়ার, 4টে থাকলে C4x এর পাওয়ার 3। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরে নাও এম এর ভ্যালু একটু উদ্ভট টাইপের দিল। কীরকম? ধরে নাও এম এর ভ্যালু এরকম পেয়েছো, এম ইকুয়াল টু 1,2,2। মহা মুশকিল। তো টেনশন করবে না, তোমরা করবে কি, এম এর ভ্যালু যখন 1 আর 2,2 পেয়েছো, আগে ওদের তলায় দাগ দিলাম। ক্লিয়ার? তাহলে আমরা করব কি,
CF ইকুয়াল টু C1 ই টু দি পাওয়ার কত 1x, ওর খেলা কমপ্লিট। কিন্তু ওখানে কটা আছে, দুটো সেম আছে না, সেম আছে, তাই ওর ক্ষেত্রে যেটা আমরা নিয়ম ফলো করব, দুটো সেম থাকলে গেলে কি বলো, C2 প্লাস C3x, তাই না, কারণ দুটো সেম হয়ে গেছে, যে দুটো সেম হলে গেলে কী করি, C2 প্লাস C3x, কারণ দুটো সেম হয়েছে, ইন্টু ই টু দি পাওয়ার 2x। ক্লিয়ার? আগে আমরা দুটো পোর্শনে ভেঙে দিলাম, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, তাহলে ওটা যেহেতু আলাদা তাই C1 ই টু দি পাওয়ার 1x প্লাস ওটা সেম, ওই কারণে ওর ক্ষেত্রে সেমটা ইউজ করলাম। আশা করছি বুঝতে পেরেছ, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। যদি কমপ্লেক্স পাও, ধরে নাও তুমি কমপ্লেক্স পেয়েছো এরকম, একটা 1 পেয়েছো আর একটা পেয়েছো 2 প্লাস 3i, 2 প্লাস মাইনাস 3 ইন্টু আইওটা, তখন কি করবে, C1 ই টু দি পাওয়ার 1x প্লাস ওটা যদি কমপ্লেক্স, তো কমপ্লেক্সের জন্য আমরা কি জানি, ই টু দি পাওয়ার রিয়াল, রিয়ালটা কি এখানে 2 না, 2x, তাহলে C2 cos 3x, C2 cos 3x প্লাস C3 sin 3x, কারণ ওটা কমপ্লেক্স যেহেতু, ওই কারণে কমপ্লেক্সের পার্টটা ইউজ করলাম, ই টু দি পাওয়ার রিয়াল এক্স, যেহেতু C1টা ব্যবহার করে ফেলেছি, তাহলে C2 cos 3x প্লাস C3 sin 3x। আশা করছি বুঝতে পেরেছ, বলো এটা নিয়ে কারো কোনো রকম কোনো আর অবজেকশন নেই তো, বুঝতে পারলাম না কিছু? এবার আমি তোমাদেরকে জানাবো পিআই বের করার কৌশল কি। পিআই দেখো, পিআই বের করার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ফাংশানটা, এই ফাংশানটা। ক্লিয়ার? আর এক্ষেত্রে একটু তোমাদেরকে জানতে হবে কয়েকটা নোটেশন। কি নোটেশন দেখে নাও, যাকে আমরা ডিওয়াই বলি, তো ডিওয়াই বলি, আসলে এটাই হচ্ছে কি ডিওয়াই ডিএক্স। কেমন? যাকে আমরা বলি D2y, এই নোটেশনটা আসলে এর D2y dx স্কোয়ারের। যদি D3y বলি তাহলে D3y dx কিউব। কেমন? তো দেখবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই নোটেশনগুলো বেশি ইউজ করা হয়। ওকে, যখন আমি বলবো এফ অফ ডি তখন ভাববে আসলে ডেরিভেটিভেরই ফাংশন এটা। ঠিক আছে, গুড। এবার চলো আমরা এবার সূত্রগুলোকে আগে লিখি, তারপর আমরা অঙ্কের প্রয়োগগুলোকে শিখবো। আগে সূত্রগুলো দেখে নিই। তো দেখো এই ফাংশনটা না কি কি হতে পারে, এই এফএক্সটা, ওই এফএক্সটা হতে পারে এক্সপোনেনশিয়াল, ই ফর এক্সপোনেনশিয়াল, মানে ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? ই টু দি পাওয়ার এক্স, এটা হতে পারে এক্সপোনেনশিয়াল, যেমন ই টু দি পাওয়ার এক্স বা এক্স দিলাম। ওই ফাংশনটা হতে পারে ত্রিকোণমিতি, মানে হচ্ছে সাইন এ এক্স, বা বলতে পারো কস এ এক্স। স্যার ট্যান এ এক্স থাকবে না? দেখতে পাইনি এখন অবধি অঙ্কে। ঠিক আছে, মানে থাকবে না, তোমাদের সাইন কস এগুলো দিয়ে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে অ্যালজেব্রা। ঠিক আছে, অ্যালজেব্রা, অ্যালজেব্রা মানে জানোই তোমরা, যেমন ধরো যে এ এক্স হোক, বা ধরো এক্স স্কোয়ার হোক, বা এক্স কিউব হোক, বা ওদের অ্যাডিশন যোগফল হোক, এরকম থাকবে, মানে পলিনোমিয়াল ফাংশন আকারে থাকবে। তো মোটামুটি ধরো এই তিনটে ফাংশানই দেখতে পাওয়া যায় তোমাদের অঙ্কে। কিংবা এমনও হতে পারে ওদের গুণফল আকারে আছে, মাল্টিপ্লাই। ধরো যে ওটার সঙ্গে সাইন এ এক্সটা মাল্টিপ্লাই হয়ে আছে, বা ওটার সঙ্গে এক্সটা মাল্টিপ্লাই হয়ে আছে, বা এটার সঙ্গে সাইন এ এক্সের সঙ্গে এক্স মাল্টিপ্লাই হয়ে আছে। ক্লিয়ার? বা তিনটাই মাল্টিপ্লাই হয়ে আছে, এটা গণিত এটা, গণিত এটা, মানে ওরা সেপারেট সেপারেট থাকতে পারে বা মাল্টিপ্লাই আকারে থাকতে পারে। ঠিক আছে, তো যেমন ধরো এক্সাম্পল যদি বলি এরকম ধরনের, ধরো যে ই টু দি পাওয়ার 3x ইন্টু এক্স, এফএক্সটা এরকম থাকতে পারে। ঠিক আছে,
বা সিঙ্গেল থাকতে পারে বা ওদের কারো গুণফল থাকতে পারে। তো আমি প্রথমে দেখাবো যদি সিঙ্গেল থাকে তখন ফর্মুলাগুলো কী হবে। আগে ফর্মুলাগুলোকে বলে দিই, তাহলে এই ক্লাসটা খুব ডেঞ্জারাস ক্লাস হয়ে যাবে। স্টুডেন্ট যখন অঙ্ক প্র্যাকটিস করবে এই ক্লাসটা দেখলে গেলে পুরো বিশ্বব্রহ্মাণ্ড এই চ্যাপ্টারটা বুঝতে পারবে। তো দেখো ফার্স্ট ফর্মুলা নাম্বার 1, 1/f(d). ক্লিয়ার? 1/f(d). তোমার ব্রেন ঘুরে গেল, স্যার এটা আবার কোথা থেকে আসলো? দেখো বিষয়টা কি, আসলে বিষয়টা একটু বুঝিয়ে দিই, তারপর লিখছি 1/f(d). দেখো পিআই বের করার কৌশল হচ্ছে তোমাকে না আগে পুরোটাকে লিখতে হবে। হ্যাঁ, পুরোটাকে লিখতে হবে। আচ্ছা বলো তো, এ ইন্টু বলতে পারবে d2y dx² মানে কি? d2y dx² মানে কত বলো তো? ক্যাপিটাল D2y প্লাস বি ইন্টু বলতে পারবে এখানে dy dx মানে কি? ক্যাপিটাল dy। এখানে কি আছে? cy, তাই না? এটা ইকুয়াল টু কত বলো? f(x). ঠিক লিখলাম? জাস্ট খালি ওদের জায়গাতে ওই মানগুলো পুট করলাম। স্যার সব অঙ্কে করতে হবে? হ্যাঁ, যখন পিআই বের করবে তখন এটা ডেঞ্জারাস একটা বিষয়, করতে হবে। এবার তোমরাই বলো এখান থেকে কমন কি আসছে? ওয়াই, ঠিক কিনা? যদি ওয়াইটা কমন নাও তাহলে আমরা এটা পাচ্ছি কিনা? সবার কাছ থেকে ওয়াইটা ছিল, ওয়াইটাকে কমন নিয়ে নিলাম। আসলে ওয়াই সমান যেটা বের করবে, কেমন? ওয়াই সমান যেটা বের করবে বলতে পারবে ওয়াই সমান কি? এখানে ওয়াই সমান এটা ভাগ হয়ে যাবে না নিচে, তাহলে 1 কত বলো? 1/a ইন্টু কত? d² প্লাস বি ইন্টু কত? ডি প্লাস কত? সি ইন্টু কত আছে পাশে? f(x). ওয়াই সমান কি হবে? f(x) বাই এটা, বা 1/এটা ইন্টু f(x). এই ওয়াইটাকেই আমরা বলছি কি? পিআই। ঠিক আছে? আর আমরা এটাকে ভালোবেসে বলবো এটা কার ফাংশান? ডি এর ফাংশান না, তাই f(d). কারণ এই ফাংশানটা ডি এর, তাই f(d). আর পাশে কি বলো তো? f(x). ঠিক আছে, মানে ফাংশানটা থাকবে। তো ওই কারণেই আমরা যখন পিআই এর ফর্মুলা লিখব তো 1/f(d) লিখব। এই f(d)টা কেমন করে আসছে? এখান থেকে আসছে। ওয়াই সমান যখন ভাগ করব ওইখান থেকে পাচ্ছি। ঠিক আছে? তো সূত্র প্রয়োগ করার সময় এরকম লিখলে তো দেখতে খারাপ লাগবে। ওই জন্য আমি করব কি, আমি তোমাদের f(d) আকারে লিখব। যদি খুব টাফ লাগে নো প্রবলেম, আমি তাহলে তোমাদের মানে এই টেকনিকে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে অঙ্কের ক্ষেত্রে। চলো, তো আমি প্রথমে f(x)টাকে নেব এক্সপোনেনশিয়াল। তাহলে ফার্স্ট সূত্রের ক্ষেত্রে নাম্বার 1 ফর্মুলা পিআই ইকুয়াল 1 বলো, যখন এখান থেকে ওয়াই কমন নিয়ে তাড়াবো কি পেয়েছিলাম বলো তো? a ইন্টু d² প্লাস বি ইন্টু কত বলো? ডি প্লাস সি। এটা পেয়েছিলাম? হ্যাঁ কি না বলো? এটা পেয়েছিলাম তো। এবার যখন তাড়ালাম ওদিকে, এটা ইন্টু কি? f(x). এবার f(x) এর মান ধরে নাও দেওয়া, f(x) দেওয়া আছে e⁴x। ক্লিয়ার? তাহলে এর গণনা কি করে করবে? তো এর গণনা করার স্টাইল খুবই সহজ। ক্লিয়ার? খুবই সহজ। স্যার কী করবেন গণনা করার টেকনিক হচ্ছে জাস্ট এক্সের সঙ্গে যেটা দেখতে পাচ্ছ না এ, ওই এ শুধু ডি এর জায়গাতে বসিয়ে দাও, গল্প কমপ্লিট। তার মানে দেখো 1/1 কি পাচ্ছি বলো তো? a ইন্টু a², কারণ এক্সের যে কোফিসিয়েন্ট দেখতে পাচ্ছি খালি ডি এর জায়গাতে বসাবে। তাহলে a ইন্টু a² মানে কি? এর কিউব হয়ে যাচ্ছে না? প্লাস বি ইন্টু এ মানে ab প্লাস সি ইন্টু কত? e⁴x। ব্যাস, গণনা কমপ্লিট। আর কিচ্ছু না, এটাই খালি। যদি এক্সপোনেনশিয়াল থাকে এটার কাজ সবচেয়ে সহজ। এক্সের যে কোফিসিয়েন্টটা খালি ডি এর জায়গাতে বসাবে, অঙ্ক শেষ। ক্লিয়ার? ফলে এই পার্টটা অনেক সহজ, পারলে বুঝতে। আচ্ছা,
এবার যদি বাই চান্স দেখো যে এখানে এক্সপোনেনশিয়াল না দিয়ে দিলে হচ্ছে ত্রিকোণমিতি, মানে ওর খেলা তো শেষ, সহজ ছিল এই খেলা। যদি ত্রিকোণমিতি দেয় তখন কি করবে, নাম্বার 2, তাহলে PI এটা ইকুয়াল টু 1/a ইন্টু ডি স্কোয়ার প্লাস বি ইন্টু ডি প্লাস সি। এবার ধরো হয় সাইন এক্স আছে বা কস এক্স আছে, ঠিক আছে, হয় সাইন এক্স বা কস এক্স, দুটোর কাজ তো একই, ওই জন্য আমি যে কোনো একটা দিচ্ছি। ক্লিয়ার, কোনো পরিবর্তন হবে না, সাইনের ক্ষেত্রে যে কাজটা করব কসের ক্ষেত্রেও সেই কাজটাই করব। তো এক্ষেত্রে কি হবে দেখো, এখানে তো এক্সের সহগ আছে না এ, তো মনে রাখবে এখানে যে এটা আছে না, ওই এটা হচ্ছে কি বলতো, ওই এটা মানে একটা মানুষের মেন্টালিটি দেখে প্রেম করে। কি দেখে প্রেম করে, একটা মানুষের মেন্টালিটি কেমন আছে। ক্লিয়ার, ও আজকে দরিদ্র কালকে বড় লোক ওগুলো দেখতে যাবে না, মেন্টালিটি দেখে প্রেম করে, ওই কারণে দেখো ও সব জায়গাতে ফিট হয়ে গেছে এটা। কিন্তু সাইন আর কসের ক্ষেত্রে নাম শুনে বোঝা যাচ্ছে না, সাইন লাইফে সাইন করতে চাই। ক্লিয়ার, দিমাগে কী বলতো ঢুকিয়ে রেখেছে, এনি হাউ প্রেম করব যখন তখন বড় লোক দেখে প্রেম করব, ঠিক আছে, আর বড় লোক দেখে প্রেম করে একদম ভালো করে নেগেটিভ দিয়ে ছেড়ে দেবো একদম, ঠিক আছে। তো কীরকম দেখে নাও কী করে কাজটা, যখন এটা পুট হয় না, যখন বসে ও কিন্তু খুঁজবে এখানে বড় লোক কোনটা, বড় লোক মানে ডি স্কোয়ার কোনটা আছে। ক্লিয়ার, ও কিন্তু জোর জায়গায় বসে না, যে না বিজোর, বিজোর জায়গায় বসে না, মানে অড জায়গায় বসে না, যেটা ইভেন। ক্লিয়ার, ওখানে পাবে। তাহলে আমরা করব কি, ওই এটা ইভেনের জায়গাতে বসবে, মানে কি বলো, এ ইন্টু যেখানে ডি দেখতে পেয়েছি ওখানে মানটা বসাও এ স্কোয়ার। ক্লিয়ার, প্লাস কি লিখবো বলো, প্লাস না, ওখানে কিন্তু মান বসবে না, তাহলে বি ইন্টু ডি প্লাস সি। ক্লিয়ার, ও কেবলমাত্র যেখানে যেখানে ইভেন থাকবে, ক্লিয়ার, ওখানে গিয়ে বসবে, খালি বসবে না, যেখানে বসবে। বুঝতে পারছো, এই সমস্ত প্রাণীরা কিন্তু সমাজের উন্নতি করতে পারে না, মানে পরিবার উন্নতি করতে পারে না, ওই কারণে পরিবারকে মাইনাস দিয়ে চলে যায়, ঠিক আছে, মানে বসবে বটে বাট একটা নেগেটিভ দিয়ে চলে যাবে, ঠিক আছে। আর পাশে কি লিখবো, সাইন এক্স। ক্লিয়ার, স্যার অঙ্কটা কি শেষ হবে না, হবে না, কেন বলো তো, কারণ ডি তো থেকে গেছে, ফলে এরপর কি করব ওটা তো অঙ্ক বলবে। আমার তো কাজ কি বলতো, ওর অ্যাপ্লিকেশানটা কী করে করবো জানানো, এরপরে কি করতে হবে ওটা অঙ্ক বলবে, ওটা এখানে আর বড় লাভ নেই, ঠিক আছে। তাহলে আমাদের এক্সপোনেনশিয়ালের কাজটা শিখে গেছো। তাহলে এক্সপোনেনশিয়ালের কাজ কি, খুবই সিম্পল, ও হচ্ছে জেনারেল, জাস্ট ভ্যালুটা পুট করে দাও। ওর কাজ কি, ভ্যালু পুট হবে, বাট যেখানে ইভেন ওই জায়গাগুলোতে পুট হবে, ঠিক আছে। যদি থাকতো ডি এর পাওয়ার 4, তাহলে কি করতাম, আগে লিখতাম ডি স্কোয়ার আগে ভাগ করতাম, ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, তাহলে ওইখানে মানটা পুট হতো, তাহলে এ স্কোয়ার, তো ওর আগে একটা কি মাইনাস, ওর যাতে কি এ স্কোয়ার, ওর আগে কি একটা মাইনাস, ও বসবে বাট একটা নেগেটিভ দিয়ে চলে যাবে। তাহলে আমরা ত্রিকোণমিতি জেনে ফেললাম। এবার নেক্সট আছে কি, অ্যালজেব্রা। নাম্বার 3 হচ্ছে অ্যালজেব্রা। এবার অ্যালজেব্রার ক্ষেত্রে কি কাজ হবে, তো দেখো আমরা আবার লিখছি এ ডি স্কোয়ার প্লাস বিডি প্লাস সি, আর এখানে থাকছে অ্যালজেব্রা। তো এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এই যে হরটা আছে না, হরটাকে এমন ব্যবস্থা করতে হবে যেন আমরা 1 প্লাস এক্স তার পাওয়ার এন বা 1 মাইনাস এক্স তার পাওয়ার এন মানে 1, ঠিক আছে, বা 1 প্লাস এক্স বা মাইনাস এক্স তারপর -2। মোটামুটি এই হরটাকে এমন আমাকে ব্যবস্থা করতে হবে যেন কি বলতো আমরা এরকম পর্যায়ে আনতে পারি হরটাকে,
ক্লিয়ার? আনার পর মনে রাখবে এর ক্ষেত্রে যেমন ভ্যালু পুট হতো, তো এর ক্ষেত্রে ভ্যালু পুট হবে না, এর ক্ষেত্রে ডেরিভেটিভ কাজে লাগবে। ফলে তোমরা এখানে খালি লিখে রাখবে এই টেকনিকে আনার পর সিরিজ প্লাস ডেরিভেটিভ। ক্লিয়ার? সিরিজটাকে ভাঙবে, ভাঙার পর ডেরিভেটিভ করবে। এবার সিরিজ কাম করে ভাঙবে, যখন অঙ্ক করাবো তখন শিখিয়ে দেবো। যদি কেউ বলো স্যার একটু বলে দিন সিরিজটা কী হবে, তো তারা একটু লিখে রাখতে পারো এখানে। দেখো 1 প্লাস এক্স কেমন, তারপর -1, ওটার সিরিজ হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 আপ টু ইনফিনিটিভ। ঠিক আছে, খুবই সহজ সিরিজ। 1 দেখো যদি এখানে প্লাস আর পাওয়ারে মাইনাস থাকে তাহলে অল্টারনেটিভ হয় প্লাস মাইনাস, কিন্তু খুব সহজ সিরিজ। এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাই না? দেখো 1 মাইনাস এক্স, পাওয়ারটা আস্তে আস্তে বাড়ছে আর মাঝখানে চিহ্নগুলো চেঞ্জ হচ্ছে। যদি এটাও নেগেটিভ ওটাও নেগেটিভ হতো, কেমন? এটাও নেগেটিভ ওটাও নেগেটিভ হয়, তাহলে অল প্লাস হবে। দেখো 1 মাইনাস এক্স তারপর -1, তখন সবাই প্লাস হতো, মানে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব চলছে এরকম আপ টু ইনফিনিটিভ। কোনো টাফ ভাব নাই, একদম সিম্পল। ঠিক আছে, এখন তোমরাই বলো, ধরো তুমি সিরিজটাকে ভাঙলে, এরকম ছিল সিরিজটা 1 প্লাস ডি তারপর -1 আর পাশে ধরো আছে এক্স, ধরে নাও। ক্লিয়ার? কি বললাম? তুমি এই পোর্শনটাকে এরকম বানালে আর তার পাশে অ্যালজেব্রা হিসাবে এক্স আছে, তাহলে বলবে তো পূজা ওকে ভাঙলে কি পাচ্ছি 1 মাইনাস ডি প্লাস কত ডি স্কোয়ার মাইনাস ডি কিউব, এরকম করে চলছে কিনা, ইন্টু কত এক্স। তাহলে আগে আমি সিরিজটাকে ভাঙলাম, এবার ডেরিভেটিভ যখন করবে দেখো তো এক্সের সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে কী হচ্ছে এক্স, এবার এক্সে যদি একবার ডেরিভেটিভ করো কী হবে 1, ঠিক কিনা? এক্সের ডেরিভেটিভ করছো 1 বার, এক্সকে 2 বার ডেরিভেটিভ করছো 0, এক্সকে 3 বার ডেরিভেটিভ করছো 0, আর তো হবে না। তাহলে অ্যান্সার কী পেলাম x - 1। ওই জন্য বললাম যে সিরিজটাকে ভাঙবে ডেরিভেটিভ করবে। যদি এক্স স্কোয়ার থাকতো এখানে তাহলে কি করতে 1 ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের যখন একবার ডেরিভেটিভ করবে তো 2x পাচ্ছ, এক্স স্কোয়ারের 2 বার ডেরিভেটিভ করো, একবার তো করেছো ডেরিভেটিভ, আবার ডেরিভেটিভ করলে 2 পাবে, যখন ওকে আরেকবার ডেরিভেটিভ করবে 0 পাবে, ঠিক কিনা? তো এখানে ডি মানে ডেরিভেটিভ কতবার করবে পাওয়ারটা দেখে বুঝতে হবে। ফলে এই কাজটা টাফ কাজ না, যখন অঙ্ক করাবো দেখবে বুঝতে সুবিধা লাগবে। তাহলে আমাদের 3টে হয়ে গেল। এবার নাম্বার 4 হচ্ছে, এবার ধরে নাও তোমাকে এরকম দিল PI, হ্যাঁ, সমান 1/a ইন্টু ডি স্কোয়ার প্লাস বি ইন্টু ডি প্লাস সি, কিন্তু এখানে e⁴ এর সঙ্গে না, e⁴ সঙ্গে অন্য কেউ মাল্টিপ্লাই হয়ে আছে। ক্লিয়ার? অন্য কেউ হোক, সেটা সাইন এক্স বা এক্স, ক্লিয়ার? আদার্স কোনো ফাংশন মাল্টিপ্লাই হয়ে আছে। আমি φ(x) দিলাম, ওটা সাইন এক্স হতে পারে বা ওটা অ্যালজেব্রা হতে পারে। ঠিক আছে, আমি সেপারেট করলাম না দুটোকে, একটা ফাংশন দিলাম। তো যদি মাল্টিপ্লাই হয়ে থাকে তখন কি করবে? তখন মনে রাখবে এদের মধ্যে একজনকে একটু স্যাক্রিফাইস করতে হবে। তো মনে রাখবে জিন্দগিতে কিন্তু এই সাইন বলো বা অ্যালজেব্রা ওরা স্যাক্রিফাইস করে না, এই ধরনের মানুষগুলো কিন্তু স্যাক্রিফাইস করে জীবনে। ঠিক আছে, ওই কারণে e⁴x বলছে ঠিক আছে তুই আমার জন্যই তো প্রবলেম, অঙ্কটা হচ্ছে না, কারণ সিঙ্গেল হচ্ছিল, আমার জন্য হচ্ছে না, নো প্রবলেম, আমি লাইফ থেকে সরে যাচ্ছি। ক্লিয়ার? ফলে e⁴x ও লাইফ থেকে সরে গেল, ও বেরিয়ে গেল অঙ্ক থেকে, যা বেরিয়ে গেলাম। কিন্তু মনে রাখবে ওই সমস্ত মানুষ যদি লাইফ থেকে বেরিয়ে যায় না, ও কিন্তু জীবনের সঙ্গে কিছু স্মৃতি অ্যাড করে চলে যায়। কীরকম? ও বলছে যে ভাই আমার সঙ্গে তো ডি এর সম্পর্ক থাকতো, একটা ডি যাতে মান বসাতাম, যখন আমি বেরিয়ে গেলাম নো প্রবলেম, আমি ডি এর সঙ্গে অ্যাড হয়ে যাব।
মানে এ ইন্টু কী ছিল, ডি স্কোয়ার ছিল না, তো ডি এর সঙ্গে ওই এটা অ্যাড হয়ে যাচ্ছে। দেখো বি ইন্টু কত, ডি এর সঙ্গে এটা অ্যাড হয়ে গেল, প্লাস কি সি, কিছুই করলাম না, ও বেরিয়ে গেল, বাট ডি এর সঙ্গে এটা অ্যাড হয়ে গেল, ইন্টু কত ফাই অফ এক্স। এবার তুমি এটা ক্যালকুলেশন করে যা পাবে, যা পাওয়ার পর ওই যে ফাই এক্স, ওটা হোক সাইন বা হোক অ্যালজেব্রা বা কস, যেমন ওখানে কাজগুলো করতাম ওরকমই হবে। তো এই হচ্ছে ফুল কন্টেন্ট তোমাদের হচ্ছে ডি অপারেটর মেথডের। ঠিক আছে, এবার যদি কেউ বলো স্যার ব্যতিক্রমে কিছু আছে, মানে ফর্মুলা প্রয়োগ করবো অথচ আমাদের অবস্থা খারাপ করে দেবে স্যার, ফর্মুলা প্রয়োগ করতে গিয়ে হচ্ছে না, এরকম কিছু আছে কি? আছে। কার ক্ষেত্রে? খালি একজনের ক্ষেত্রে তোমাকে শেখাবো, এই নাম্বার 2 এর ক্ষেত্রে। ঠিক আছে, কীরকম কীরকম ব্যতিক্রমী? দেখো 1/d স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন এ এক্স। এখন তোমরাই বলো, যখন এ পুট করতে যাবে, এখানে বসাতে যাবে, তো মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়ে যাচ্ছে না? কারণ সাইনের ক্ষেত্রে এক্সের যে কোফিসিয়েন্ট এ কোথায় বসে? ডি স্কোয়ার ছাড়া তো কোথাও বসে না। যখন ডি স্কোয়ার জায়গায় বসবে তো সামনে তার মাইনাস হবে। দেখো যখন ডি স্কোয়ার সামনে বসছিল একটা মাইনাস হচ্ছিল, তো মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1/0 মানে কি আনডিফাইন। তো আমরা দেখতে পাচ্ছি আনডিফাইন হয়ে যাচ্ছে। যদি আনডিফাইন হয়ে যায় তখন এটাকে আর এই সূত্রে প্রয়োগ করা গেল না, তখন টেকনিক হচ্ছে x/2, সব অঙ্কের ক্ষেত্রেই x/2 ইন্টু ওর ইন্টিগ্রেশন। ব্যাস, এটা ক্যালকুলেশন করে যা পাবে ওটা অ্যান্সার। কসের ক্ষেত্রেও তাই, x/2 ইন্টু কস এ এক্সের ইন্টিগ্রেশন। এটা ব্যতিক্রমী। স্যার এদের ক্ষেত্রে ব্যতিক্রমী আছে, বাট আমরা মানে অঙ্কটা কেমন সিস্টেমে করবো, ব্যতিক্রম আনতে দেবো না, ভেঙে দেবো অন্য পার্টে। ঠিক আছে স্যার, একটু বলে দিন তবু। ধরো কথার কথা 1/d-1 আছে, কেমন? 1/d-1 আর ই টু দি পাওয়ার ধরো এক্স আছে, 1x আছে। এখন তোমরাই ভাবো, যদি এখানে এক্সের সঙ্গে কী আছে, 1 আছে না? 1টা পুট করলে কী হচ্ছে, নিচে আনডিফাইন হচ্ছে কি না? হচ্ছে তো। ফলে এটা তো ব্যতিক্রম হয়ে যাচ্ছে। যদি এক্সের যে কোফিসিয়েন্ট 1 পুট করি এখানে, তাহলে 1/1 - 1 মানে 1/0 হচ্ছে। কারণ আমরা জানি কি এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ভালো পার্সন, ও ডি এর জায়গাতে বসে যায়, ও বাজ বিচার করতে যায় না যে ডি স্কোয়ার জায়গাতে বসবো বা অন্য কোথাও বসবো না। তো এক্ষেত্রে আমরা করব কি, এটাকে ইনটু 1 করে দেবে, মানে ওকে এই ফরম্যাট বানিয়ে দেবে। ফলে ওকে আগে বাইরে পাঠিয়ে দেবে। বাইরে পাঠালে কী হচ্ছে, ডি এর সঙ্গে 1 যোগ হচ্ছে না? হ্যাঁ, ও যদি বাইরে আসে তাহলে ডি এর সঙ্গে 1 অ্যাড হচ্ছে, তো ডি +1 - 1 1 কাটলে কি খালি ডি পড়ে থাকছে, আর তো 0 হচ্ছে না। বুঝতে পারলে বিষয়টা? না পারলে না বলো? পারলেন? আরেকবার দেখো, যদি আমরা এটাকে ক্যালকুলেশন করতাম তাহলে কি পাচ্ছিলাম বলো? 1/x এর কোফিসিয়েন্ট কত, কিছু নাই মানে 1 আছে না? তাহলে 1 - 1 ই টু দি পাওয়ার 1x। বলো আমরা হরে কি পাচ্ছি, নিচে কি পাচ্ছি? 0 পাচ্ছি। তো 1/0 মানে কি আনডিফাইন। আর আনডিফাইন হলে কি নিয়ম ভেঙে গেল, ডিফাইনই করা যায় না, অঙ্ক করবো। ফলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এটা ইনটু আমি 1 লিখতে পারি কিনা বলো আগে। এবার 1টা কি অ্যালজেব্রা, তো দেখো ই টু দি পাওয়ার মানে এটা এই ফর্মে পড়ে গেল। এবার ই টু দি পাওয়ার 1x ইন্টু কত 1, 1টা কি, 1টা অ্যালজেব্রা কেন, x টু দি পাওয়ার 0, x তো আছে। এবার দেখো আমরা করছি কি, যখন আমরা ফর্মুলাটা ভাঙবো তখন আমরা কি করি বলো? যখন ও বেরিয়ে যেতে চাই, ই টু দি পাওয়ার 1x যখন বেরিয়ে যেতে চাই তখন ও কি করে বলো? কার সঙ্গে অ্যাড হয়? ডি এর সঙ্গে ও অ্যাড হয়ে গেল, ডি এর সঙ্গে 1 অ্যাড হয়ে গেল, এই 1টা অ্যাড হয়ে গেল। আর মাইনাস কি আছে 1 ইন্টু কত 1। দেখো ও বাইরে বেরিয়ে গেল,
আর এক্সের যে কোফিসিয়েন্ট ওটা ডি এর সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে। বুঝতে পারলে বিষয়টা? এবার দেখো তো এই ওয়ান কাটলে আমি কি আর নিচে হরে জিরো কি পাচ্ছি? আর তো জিরো পাচ্ছি না। তারপর এখানে কেবলমাত্র কে পড়ে থাকলো? ওয়ান পড়ে থাকলো। ওয়ান তো অ্যালজেব্রা। এবার অ্যালজেব্রা যেমন করে ভাঙতে হয় ওইভাবে ভাঙবো। তো এই হচ্ছে পুরনো আলোচনা। এবার তোমাদেরকে দেখাবো আমরা প্রবলেম সলভ করবো কীভাবে। তো আগে লিখে নাও চটপট এটা।